বিশেষ কোনো ব্যক্তির কল রেকর্ড নয়, জুলাই হত্যার ডিজিটাল তথ্য আছে প্রসিকিউশনের হাতে, যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নাই। এই ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি যাতে না হয় সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি আর কি। অন্তর্বর্তী সরকারের বৈধতা মেনে নিয়েছে জনগণ, বিতর্কের সুযোগ নেই, রিট খারিজ করে হাইকোর্টের পর্যবেক্ষণ। চট্টগ্রামের আদালতে হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের পর ৬৩ আইনজীবীর জামিন, বাদীপক্ষের অসন্তোষ। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে সাবেক এমপিদের ৪৫টি বিলাসবহুল গাড়ি, এ মাসেই নিলাম, অংশ নিতে পারবে যে কেউ। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ান নাফি। শেখ হাসিনা সহ বিশেষ ব্যক্তির কল রেকর্ড সহ জুলাই গণহত্যার ডিজিটাল তথ্য যাচাই চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফরেনসিক টেস্টের জন্য গুরুত্বপূর্ণ অনেক কল রেকর্ড ও ভিডিও সিআইডির কাছে পাঠানো হবে বলে জানান তিনি। সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নাই। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা এটা এখন পর্যন্ত মনে করছি না। যে মামলার সোর্সে আমরা পিটিশনটা দিয়েছি সেই মামলার ১ নম্বর আসামি হচ্ছেন শেখ হাসিনা, বা ওই মামলার আসামি হচ্ছেন শেখ হাসিনা। তো শেখ হাসিনার মামলায় যখন তথ্যপত্র আমি পাবো, সেই তথ্যপত্র যখন পিটিশন কোনো কিছু মুভ হবে ওনার নামেই হবে। কারণ এই মামলাটা তো জানেন যে বিস্তৃত সারা বাংলাদেশ জুড়ে। সুতরাং মামলাতে কোনো কিছুই যখন আমরা করবো, ওই মামলার রেফারেন্স থাকবে। ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই, প্রসিকিউশন এজেন্সি কোনো চাপের মুখে নেই, এবং কোনো চাপ যদি আসেও এই ট্রাইব্যুনাল অথবা তদন্ত, অ্যাটলিস্ট আমার তদন্ত সংস্থা বা আমার প্রসিকিউশনের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জুলাই হত্যার ডিজিটাল তথ্য প্রাপ্তি এবং যাচাই নিয়ে কি ব্যাখ্যা দিয়েছে চিফ প্রসিকিউটর জানাবেন, সেই সঙ্গে জানাবেন আবু সাইদের পরিবার কাদের অভিযুক্ত করাচ্ছে। এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার যেই আন্দোলন, সেই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং অনেকেই নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, বিচার প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে। তারই মধ্যে আজকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, যিনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে একটি আবেদন আজকে ছিল যে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা মদতদাতা, যারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, এই রকম ডিজিটাল বিভিন্ন রকম তথ্য উপাত্ত, বিভিন্ন রকম ফুটেজ, এই বিষয়গুলো তারা যাচাই বাছাইয়ের জন্য ফরেনসিক যে পরীক্ষা নিরীক্ষা, সেটির জন্য সিআইডির কাছে যাতে পাঠানো হয় এবং সিআইডি যাতে এটি রিপোর্ট দিয়ে তাদেরকে সার্টিফাইড কপি দেয়, এই আবেদনটি মূলত করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল একটি নির্দেশনা দিয়েছেন যে এই জুলাই আগস্টের আন্দোলনে যে ধরনের কল রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল তথ্য উপাত্ত, বিভিন্ন রকম ফুটেজ, বিভিন্ন রকম
যেই ঘটনাগুলো তারা পেয়েছেন ইলেকট্রনিক্স ডিভাইস সহ, এই বিষয়গুলো যাতে সিআইডি পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে তথ্য জানায়, এই নির্দেশনাটি দেওয়া হয়েছে। একই সঙ্গে যেটি শুরুতেই ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ডের কিছু তথ্যপাত্র হাতে এসেছে, এই বিষয়টি তারা আদালতে উপস্থাপন করেছেন। এটি আদালতে যখন শুনে নেয় তখন তারা বলেছেন। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি এই বিষয়টি তাদেরকে সাংবাদিকদেরকে ডেকে বললেন যে বিষয়টি কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো ব্যক্তির নয়, পুরো আন্দোলনের সময় যারা এই আন্দোলন দমনের সাথে যারা জড়িত ছিল, এই আন্দোলন দমন করতে গিয়ে যারা শক্তি প্রয়োগ করেছে, যারা বল প্রয়োগ করেছে, বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা ইন্টারনেট বন্ধ করেছেন, বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছেন, সবার যে তথ্যপাত্রগুলো তারা হাতে পেয়েছে, যে ধরনের ফুটেজগুলো, যে তৎপরতাগুলো তারা পেয়েছে, বিশেষ করে ডিভাইস রিলেটেড যে বিষয়গুলো, ইলেকট্রনিক্সদের তথ্যপাত্রগুলো, এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করার জন্য সিআইডির কাছে পাঠিয়েছেন, আবারও পাঠাবেন। ইতিমধ্যে কিছু তথ্যপাত্র তাদেরকে সার্টিফাইড কপি দেওয়া হয়েছে, অর্থাৎ শনাক্ত করে দিয়েছেন সিআইডি। পরবর্তীতেও আর যে কল রেকর্ডগুলো বা অন্য যে তথ্যপত্রগুলো রয়েছে সেগুলো তারা সিআইডির পক্ষ থেকে তারা এগুলো যাচাই করে দিয়ে আসবেন। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো কয়েকজন ব্যক্তির বিষয় নয়, পুরো জুলাই আগস্টে যেই গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানের মামলার স্বার্থে, তদন্তের স্বার্থে যেহেতু তথ্যগুলো স্পর্শকাতর, সেহেতু তারা মনে করেন যে কোনো ব্যক্তি বিশেষ নয়, পুরো বিষয়টিকেই তারা ইলেকট্রনিক ডিভাইসের যে তথ্যপত্রগুলো সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করতে চান। এটি হচ্ছে মূলত আজকের বিষয়। শম্পা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়, জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। চট্টগ্রাম আদালত এলাকায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের অনুসারীদের হামলা ভাঙচুর মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন 63 আইনজীবী। বেলা 12:15টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলায় পুলিশের চার্জশিট দেওয়া পর্যন্ত 1000 টাকা বন্ডে জামিন দেওয়া হয় তাদের। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। গেল 26 নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় অভিযোগের তীর ওঠে চিন্ময়ের অনুসারী ও তার পক্ষের আইনজীবীদের দিকে। আদালত পাড়ায় হত্যা, পুলিশের ওপর হামলা ও নাশকতার মতো ঘটনায় উস্কানিদাতা হিসেবে মামলার আসামি করা হয় 70 আইনজীবীকে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ফেসবুকে লাইভে এসে লোক জড়ো করা ও হামলা ভাঙচুরে অংশ নেয়ার। এই ঘটনায় আইনজীবী আলিফের ভাই ও পুলিশের করা দুটি মামলায় মোট 70 আইনজীবীকে আসামি করা হয়, যাদের মধ্যে 63 জন আত্মসমর্পণের আবেদন করেন। পরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত তাদের সবাইকে জামিন দেন। পুলিশের চার্জশিট দেওয়া পর্যন্ত 1000 টাকা বন্ডে জামিন দেওয়া হয় তাদের। তবে মামলার রায়ে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। বিস্ফোরক মামলায় শক্তিশালী দুটি ধারা থাকার পরেও তাদের জামিন মঞ্জুর করা নজিরবিহীন বলছেন তারা। শহীদ আলিফকে হত্যাকাণ্ডের সাথে এই আসামিরা আজকে যারা ছান্ডা করেছে তারা পরোক্ষভাবে জড়িত। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি প্রশাসন অতি সত্বর এই মামলাগুলোর চার্জশিট দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করে সঠিক আসামিদেরকে চিহ্নিত করে মামলার নিষ্পত্তি দ্রুত শেষ করে আলিফ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং যারা আদালত প্রাঙ্গণ ভাঙচুর করেছে, 126 বছরের ইতিহাস ভঙ্গ করে আদালতের আইনজীবীদের সম্প্রীতি নষ্ট করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে পানিশমেন্ট দিবে, এই আমাদের কামনা। এই ঘটনায় শীঘ্রই চার্জশিট দেয়া ও উস্কানিতে সরাসরি অংশ নেয়া আইনজীবীদের হত্যা মামলার আসামি করার দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। চাঞ্চল্যকর এই ঘটনায় আইনজীবীদের আত্মসমর্পণ ঘিরে পুরো আদালত পাড়ায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। শুনানি পর্যন্ত আদালত পাড়ায় নিয়ন্ত্রণ করা হয় সাধারণ মানুষের চলাচল। এখন চট্টগ্রাম।
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়া সহ ৩ দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো শাটডাউন এবং অনশন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্ধশত শিক্ষার্থী অনশন কর্মসূচিতে অংশ নেয়। এখন পর্যন্ত ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া সহ আবাসন সংকট নিরসন তাদের দীর্ঘদিনের চাওয়া, কিন্তু নানা কারণে এ বিষয়ে উদাসীন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গেল ১১ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের দাবি পূরণের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা আমাদের সাথে এই চরম ভোগান্তি প্রশাসন এবং গভর্নমেন্ট আমাদের সাথে এটা অন্যায় করতেছে। এই টানাপোড়েনের মধ্যে আমরা কিভাবে আমাদের পড়াশোনাকে কন্টিনিউ করব এবং কিভাবে আমাদের যে একটা খরচ সেটা চালাবো। রাষ্ট্রের যে পলিটিক্যাল স্টেবিলিটিটা আছে, আমাদের কোনোভাবেই এই বিশ্বাস নেই যে আগামী 6 মাস বা অর্থ বছরের যে ঘোষণাটা হবে সেই ঘোষণা আস্তে আস্তে এই স্টেবিলিটি থাকবে। যেই পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাবো সেই পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। সেনাবাহিনীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবি নিয়ে বুধবার বৈঠক হবার কথা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। রাব্বি, বুধবার তো বৈঠক হবার কথা রয়েছে, এ বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন? নাফি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন শিক্ষার্থীদের যে 3টি দাবি, মূল দাবি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে যেটি স্থাপন হবে সেই ক্যাম্পাসের কাজ যাতে সেনাবাহিনীর হাত ধরে স্থাপন হয়, সেই দাবিতেই তারা কিন্তু আজকে মূলত এখানে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন। এবং সেই দাবি নিয়ে তারা যেহেতু গতকালকেও এখানে অনশন কর্মসূচি পালন করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কিছুক্ষণ আগে শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে এখানে সাংবাদিক সম্মেলন করছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার যিনি রয়েছেন তিনিও কথা বলেছেন। তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য যিনি বর্তমানে সচিবালয়ে অবস্থান করছেন সেখানে তিনি বৈঠক করেছেন এবং এই সেনাবাহিনীর হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই কাজ সেটি হস্তান্তর করার লক্ষ্যে আগামী রবিবার অর্থাৎ আগামী বুধবার একটি যৌথ সভা অর্থাৎ সেনাবাহিনী, ইউজিসি, মন্ত্রণালয় সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভায় আসলে আনুষ্ঠানিকভাবে আসলে সিদ্ধান্ত আসবে যে সেনাবাহিনীর হাতে তাদের এই কাজটি যাবে কি যাবে না। তবে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তাদের যেই সিদ্ধান্ত সেটিতে অটল রয়েছেন। তারা এখন পর্যন্ত অনশন ভাঙেনি, তারা এখন পর্যন্ত জানায়নি যে তাদের পরবর্তী সিদ্ধান্ত কি আসবে। তবে কিছুক্ষণের মধ্যে তারা আরেকটি শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করবেন যে তারা আজকে তারা বলেছিলেন এর আগে যে আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে তারা একটি মার্চ করবেন। তবে সেই মার্চটি হবে কি হবে না কিছুক্ষণের মধ্যে আসলে শিক্ষার্থীরা জানাবে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু শিক্ষক বা সমিতি বা ট্রেজারারের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আসলে বলেছেন যে তাদের যে সংশ্লিষ্ট যেই এই মন্ত্রণালয়গুলো রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, ইউজিসি রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, আলোচনা করা হবে। এবং বৈঠকের যেহেতু আহ্বান করা হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু এই দাবি করেছিলেন যে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হাতে হস্তান্তর, তাদের আবাসন সংকট নিরসন করার না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা দেওয়ার যে দাবি, পাশাপাশি তাদের যে বাণী ভবন রয়েছে সেই ভবনটিতে নতুন করে সংস্কার করে আবারও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতেই তারা কিন্তু এখানে এই অনশন কর্মসূচি পালন করে আসছেন। আমরা দেখেছি ইতিমধ্যে এখানে 16 জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। গতকালকে থেকে আজকে পর্যন্ত অসুস্থ হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে এখনও এখানে তারা ফিরে এসেছেন, তাদের হাতে ব্যান্ডেজ রয়েছে, তারা স্লাইন দিচ্ছেন, দিয়ে তারা এখানে এখনও তাদের অনশন কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং একাত্মতা পোষণ করার কারণে আজকে শাটডাউন কর্মসূচি কিন্তু এখানে চলমান রয়েছে, অর্থাৎ ক্লাস পরীক্ষা সবকিছুই বর্জন করে তারা এখানে অংশ নিয়েছেন। তাদের যে দাবি, এই দাবিটা কিন্তু মূলত আজকের নয়, এই দাবিটা দীর্ঘদিনের দাবি যে তাদের যে ক্যাম্পাসের দ্বিতীয় ক্যাম্পাস সংস্কার কার্যক্রম স্থাপনের কার্যক্রম সেটি যাতে অনিয়ম না হয়, দুর্নীতি না হয়, সে কারণে তারা আসলে সেনাবাহিনীর হাত ধরে তাদের স্থাপনের দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে। সেই দাবিরই আজকের এই কর্মসূচি। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর।
সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস গাছসহ হস্তান্তর সহ 3 দফা দাবিতে সড়ক অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে খবর জানাচ্ছিলেন রাবি হোসেন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেবরাজ, কয়েকদিন আগেও তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, আবারও কর্মসূচি পালন করছেন, কি বলছেন তারা? শম্পা, আসলে গত 5 এবং 6 জানুয়ারি এই সচিবালয়ের সামনে যারা 40তম বিসিএস 40তম সাব ইন্সপেক্টর যে ব্যাচটি রয়েছে 321 জন আসলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসলে অব্যাহতি পেয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছিলেন যে 5 এবং 6 জানুয়ারিতে আপনার সচিবালয়ের সামনে আসলে অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং সেই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তাদের সাথে কিন্তু আসলে কথা বলা হয়েছিল এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের ব্যাপারগুলোকে পুনর্মূল্যায়ন করা হবে। তবে তাদের দাবি অনুযায়ী তারা আমাদের যেটি জানিয়েছেন যে আসলে সেই পুনর্মূল্যায়নের যে পদক্ষেপ সেটি আসলে তাদের ক্ষেত্রে নেওয়া হয়নি, শুধুমাত্র 43তম বিসিএস এর যারা অব্যাহতি পেয়েছিল তাদের ক্ষেত্রে আসলে নেওয়া হয়েছিল। যার কারণেই কিন্তু তারা এই সপ্তাহে অর্থাৎ আজকে কিন্তু তারা আবারও এই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে 321 জন আমরা বলছিলাম সকাল থেকে কিন্তু তারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে যে অভিযোগ, সেখানে যে প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু সকালের নাস্তা সঠিকভাবে নিয়ম অনুযায়ী আসলে গ্রহণ না করা এবং হই হুল্লোড় এই ধরনের অভিযোগে কিন্তু আসলে তারা তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা দাবি করছে যে তাদের পুনর্মূল্যায়ন করে তাদের দাবি চাকরি পুনর্বহালের আসলে তারা আসলে দাবি জানিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিছু কর্মকর্তা এই আন্দোলনরত যারা রয়েছেন তাদের কথা বলছেন। সেখানে আসলে তাদের এইখানে শান্তিপূর্ণ অবস্থানের এখান থেকে আসলে তাদের সরে যাওয়ার অনুরোধ করছে পুলিশের পক্ষ থেকে। আমরা যদি একটু শুনতে চাই। তুমি জানান দিছো রাস্তার পাশে তো ঠিক আছে স্যার, আমরা তো 43 বিসিএস ওরা ইয়া করে কিন্তু ওদের শিখে স্যার প্রজ্ঞাপন জারি করে ওরা কি করছে, ওরা কি তোমার মতো এইভাবে এসে দাঁড়াইছে? স্যার ওরা তো বেশ ভাই ওই যে মাথায় বুদ্ধি থাকলে ওরা এমনি বিসিএস হয় না। হ্যাঁ, মাথায় বুদ্ধি থাকলে জায়গার মতো করে হিট করা লাগে। স্যার আমরা তো সব জায়গায় ট্রাই করছি স্যার, আজকে আমাদের মধ্যে একটা ডিসিশন হওয়ার কথা স্যার। তুমি আইসা জায়গা তোমার এখানে এসে যদি তুমি এটা করো, তোমার জন্য এখন মামলা খেলে তখন কি হবে? তুমি তো হিসেবে তো মামলা খাওয়ার মতো কাজ করতেছো। তো মামলা যদি খাইতেছো তাহলে তো নিজে বিপদে পড়বা। আমি তো তোমার বারবার বলছি ভাই আমরা তোমরা যে চেষ্টা করো করতেছি, তুমি বলবা না, আমরা জানাবা না, কিছুই না, আমি করা দিব তোমার কাজ, তো তুমি আমাকেই জানাবা না, তাহলে এটা হবে? সেদিন আমি দেখা করে দেই নাই, তার আগের দিন আমি সারাদিন চেষ্টা করে নাই। আমরা শুনছিলাম এতক্ষণ আসলে পুলিশের তরফ থেকে আসলে এই আন্দোলনরত যারা চাকরিতে পুনর্বহালের দাবিতে যারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের সাথে আসলে কথাবার্তা চলছে এবং পুলিশের তরফ থেকে তাদের আসলে এই কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু আসলে পুলিশের তরফ থেকে এই আন্দোলনরত যারা আছে তাদের বলা হচ্ছে। তো শম্পা, আমার কাছে এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব। আন্তর্জাতিক সীমানা আইন না মেনে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর প্রেক্ষিতে সীমান্তে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল আয়োজিত দোয়া মাহফিল অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভারত থেকে সুবিধা নেয়ার জন্য হাসিনার সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিয়েছিল। সেবাদাস হয়ে কাজ করে ভারতের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরবকে পদদলিত করেছে। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার হলেও ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিবাদের প্রবল প্রতাপ রয়ে গেছে। যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য
জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। যুক্তরাজ্যে মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড়ের মধ্যেই আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা দাতব্য সংস্থায় তার দেয়া প্রায় £2.5 লাখ অনুদান নিয়ে খবর প্রকাশ করেছে সানডে টাইমস। তৈরি হয়েছে নতুন বিতর্ক। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশে দুর্নীতির তালিকায় নাম আসায় যুক্তরাজ্যে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে 390 কোটি পাউন্ড সমপরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। লন্ডনে বসবাস করা টিউলিপের বাড়ি নিয়েও দুর্নীতি বা বাংলাদেশ থেকে অর্থ পাচারের যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির বর্তমান নগরমন্ত্রী ও জাতীয় কোষাগারের অর্থ সচিব টিউলিপকে বরখাস্তে জোরালো দাবিও তুলেছে কনজারভেটিভ পার্টি। টিউলিপ সিদ্দিককে নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনার রেশ না কাটতেই সামনে এলো সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের নাম। বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে 2007 সালে গড়ে ওঠা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশে দুর্নীতির খাতায় নাম থাকা শায়ানের লন্ডনে থাকা $13 লাখ মূল্যের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন টিউলিপের মা শেখ রেহানা। যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি মেলের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দ্য সানডে টাইমস বলছে 2018 সালে যুক্তরাজ্যের দাতব্য সংস্থাটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসের এক নৈশভোজে সবার সামনে শায়ান রহমানের প্রশংসা করেন চার্লস। শায়ান ওই দাতব্য সংস্থায় £2,50,000 অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে এই অর্থের উৎস এখনও জানা যায়নি। এত অর্থ অনুদান দিয়ে কোনো সুবিধা নিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতিমধ্যে অনেকেই গাড়ি ডেলিভারি নিয়েছেন, অনেকে আবেদন করেছেন কাস্টম হাউসে। তালিকায় আছে সাবেক এমপিদের আমদানি করা 30টি ল্যান্ড ক্রুজার সহ 90টি গাড়ি, যা চলতি মাসের তৃতীয় সপ্তাহে উঠবে নিলামে। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। শোরুমে গাড়ি রাখার খরচ বেশি হওয়ায় অনেকেই আমদানির পর বিক্রি না হওয়া পর্যন্ত বন্দরের শেডেই ফেলে রাখেন। চট্টগ্রাম বন্দরকে গাড়ির গুদাম হিসেবে ব্যবহারের এই অভিযোগ দীর্ঘদিনের। মামলা জটিলতা সহ নানা কারণে এসব গাড়ি নিলামে ওঠে না যথাসময়ে। এতে বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, আটকে যায় সরকারের রাজস্ব। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কারশেড পরিদর্শন করে পরিস্থিতির উন্নতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। নতুন কারশেডে পড়ে থাকা গাড়ি খালাস কিংবা নিলামে তুলতে 31শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এই অকশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে, তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। এরপরই শুরু হয় নিলামের তোড়জোড়। খবর পেয়ে তৎপর আমদানিকারকরাও। এরই মধ্যে 13টি গাড়ি শুল্ক কর দিয়ে ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আবেদন করেছেন আমদানিকারকরা। এছাড়া বিলুপ্ত সংসদের এমপিদের আমদানি করা 45টি বিলাসবহুল গাড়ির মধ্যে একটি গাড়ি শুল্ক দিয়ে সম্প্রতি ডেলিভারি নিয়ে গেছেন গত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত এক এমপি। তবে নোটিশের পরও কোনো সাড়া নেই বাকিদের। এ অবস্থায় ভিত্তিমূল্য নির্ধারণের পর জানুয়ারি মাসেই নতুন শেডে থাকা বাকি 90টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে। সকল গাড়িগুলাই আমাদের ইনভেন্টরি কার্যক্রম, যেহেতু 70টা গাড়ির ইনভেন্টরি কার্যক্রম শেষ হয়েছে, এগুলো আমরা দ্রুত ভ্যালুর জন্য শুল্কায়ন গ্রুপে পাঠাবো। সেখান থেকে ভ্যালু আসার পরে আমরা এগুলো ই-অকশনের মাধ্যমে নিলামে তুলে দেব। বিডারদের অভিযোগ, আমদানিকারকদের রিট নিষ্পত্তিতে কাস্টমস হাউসের আইন শাখা নিষ্ক্রিয়। ফলে বিপুল ব্যয়ে আমদানি করা গাড়ি সহ অনেক পণ্যই বন্দরের শেডে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। মামলা তো কাস্টমের বিরুদ্ধে, তো কাস্টমের আইন শাখা আছে, কাস্টমের ম্যাজিস্ট্রেসির পাওয়ার আছে। উনি গিয়ে ওটা ফলো আপ যদি করতো, হয় আমদানিকারককে দেবে, না হয় বিডারদেরকে দেবে। মোটামুটি রাজস্ব সরকার পাবেই। কর্তৃপক্ষ কী করে, এই লটের এগেইনস্টে মামলা আসছে, বাস
এই মামলা আছে বলে 10 বছর 15 বছর পরে আছে, কোনো ধরনের ওদের অ্যাক্টিভিটিস নেই। নিলাম কার্যক্রম আরও গতিশীল করতে এই সংক্রান্ত আইন ও প্রক্রিয়া সহজ করার আহ্বান সিএনডিএফ এজেন্টদের। নিলামের যে পদ্ধতিটা, যে আইন, সেটাকে আরও সহজীকরণ করা প্রয়োজন। একটা গাড়ির দাম ছিল 1 কোটি টাকা, পড়ে থাকতে থাকতে এটা এখন 20 লাখ টাকায় বিক্রি করতে হবে, কিন্তু ওই আইনের কারণে সেটা অ্যালাউ করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। তো এইসব কারণে কিন্তু পড়ে থাকছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি যে কেউ গাড়ির অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এজন্য জমা দিতে হবে টিআইএন, এনআইডি ও আয়কর সনদ। তবে অনলাইনের পাশাপাশি পে অর্ডারের কপি টেন্ডার বাক্সে জমা দিতে হবে। যদিও ভালো সাড়া পেতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালি নিলামের দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 13তম দিনেও প্রত্যাশিত সাড়া নেই ক্রেতা দর্শনার্থীর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর, চলে যাচ্ছি তার কাছে। সাগর, কেউ কেউ বলছেন মেলা এখনো জমে ওঠেনি, কেউ কেউ বলছেন মেলা জমে উঠতে শুরু করেছে। আপনি সকাল থেকে আছেন মেলা প্রাঙ্গণে, কি দেখছেন আপনি? মেলা কি আসলেই জমে উঠেছে? শম্পা, এক এক করে আজকে বাণিজ্য মেলার 13তম দিন গড়িয়েছে। এখানে আসার পর যতটুকু জানতে পেরেছি, এখানকার অনেকগুলো স্টলে যারা বিক্রয় প্রতিনিধি ছিল, যারা নিয়মিত এখানকার তদারকি করছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে শুধুমাত্র ছুটির দিনগুলো ছাড়াও, অর্থাৎ সরকারি ছুটি শুক্রবার শনিবার ছাড়াও অন্যান্য যে ছুটির দিনগুলো থাকে সেইগুলো ছাড়া অন্যান্য দিনে আশানুরূপ তেমন প্রত্যাশিত সাড়া মেলেনি। সুতরাং বাণিজ্য মেলার যেটি সবচেয়ে বড় ঘাটতি তারা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ক্রেতা এবং দর্শনার্থীর। মেলাতে এবার যে 29তম পর্ব যেটি গড়িয়েছে সেটি এর আগে 28টি পর্ব হয়েছে। সেখানকার অভিজ্ঞতা সম্পন্ন অনেকেই ব্যবসায়ীরা এখানে আছেন। তারা বলছেন তাদের অতীতের অভিজ্ঞতাতে তারা যেরকম মেলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছিলেন, সেখানে ক্রেতা থাকে, সেখানে দর্শনার্থী থাকে, এবার এখানেও সেরকম আছে, তবে সংখ্যাটা আগের চেয়ে অনেক কম। আমি যদি এই বাকি 12 দিনের তুলনা করি তাহলে বলতে হয় যে 4টা ছুটির দিন গিয়েছে 12 দিনে, সেই 4 দিনেই নাকি মেলার সবচেয়ে বেশি জমজমাট ছিল এবং তাদের আশানুরূপ তারা যে প্রতিদিনের যে তারা বাণিজ্যিক যেটি সংখ্যা যেটি গুনছিলেন, যে কত অঙ্কের টাকার লেনদেন করবেন, সেটির কাছাকাছি তারা যেতে পেরেছিলেন। এছাড়া অন্যান্য দিনগুলোতে তারা মোটেই তার ধারে কাছে যেতে পারেননি। এ নিয়ে তাদের মধ্যে অনেকেই হতাশ কাজ করছে। তবে এটা তারা বলতে চাচ্ছেন যে মেলার সামনের দিনগুলো আরও যখন ঘনিয়ে আসবে তখন তাদের বাণিজ্যিক প্রসার ঘটবে, তাদের আরও ক্রেতা দর্শনার্থী পাবেন এবং তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম পর্ব যেটি চলছে সেটি পূর্বাচলে। এখানে এবার 362টি স্টল প্যাভিলিয়নের সংখ্যা রয়েছে এবং সেটির মধ্যে 351টি হচ্ছে দেশীয় স্টল এবং বাকি যে 11টি স্টল আছে সেটি হচ্ছে যে বহির্বিশ্ব থেকে 60টি দেশের মোট 11টি স্টল অংশগ্রহণ করেছে। সেই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর রয়েছে এবং হংকং রয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যায় যে বাণিজ্যিক যে প্রসার তারা যতটুকু চাচ্ছেন ততটুকু তাদের আশানুরূপ তারা যে সারা সেটি এখন পর্যন্ত তারা পায়নি। সুতরাং এই থেকে তাদের কথার ভিত্তিতে বলতে পারি যে বাণিজ্য মেলা সেইভাবে জমে ওঠেনি। তবে আসার পর যেটা আমার মনে হয়েছে যে ঠিক 2টার দিকে যখন মেলার দিকে প্রবেশ করেছিলাম তখন দেখেছি যে এখানে আসলে ক্রেতাই বেশি, এটার হচ্ছে যে যারা দর্শনার্থী ছিলেন তাদের সংখ্যাটা বেশি ছিল। সেটি অবশ্যই একটি কারণ হয়ে দাঁড়িয়েছে যে তারা কি বলতে চাচ্ছেন সেটির ভিত্তিতে কিন্তু এটার হয়ে থাকে। তো সবশেষ যেটি তথ্য সেটি হচ্ছে যে এবার মেলায় মোট যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ভিড় কম, কারণ এবার প্রথমবারের মতো এই টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে এবং যারা টিকিট কাটতে যারা পারছে না তারা এখানে এসেও তারা টিকিট কাটার সুযোগ রয়েছে। তবে সে লাইনে দাঁড়ানোর সংখ্যাগুলো কিন্তু খুবই সংখ্যা কম আছে। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। শম্পা, বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মহেশখালীতে এক্সিলারেট এনার্জি টার্মিনাল মেরামতের কাজ চলায় স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত 300 মিলিয়ন গ্যাস সরবরাহ বন্ধ আছে। তবে কাল টার্মিনালটি চালু করা গেলে 2-1 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক। গ্যাস সংকটের এই মুহূর্তের অবস্থা জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আলছার লিমন। লিমন, রাজধানীর পাম্পগুলোর গ্যাসের কি অবস্থা দেখছেন? 2-1 দিনের মধ্যে গ্যাস সরবরাহ কতটা স্বাভাবিক হতে পারে?
নগরীর পাম্পগুলোতে আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আমরা তো এখন তেজগাঁওয়ে আছি, এর আগে আমরা মগবাজার, মতিঝিল এই সমস্ত পাম্পগুলোতে ঘুরেছি। বড়দাগে এই যারা গ্যাস নিচ্ছেন এবং এই পাম্পের সংশ্লিষ্ট যারা, আমাদের দুই ধরনের বক্তব্য তাদের কাছ থেকে পাচ্ছি। যারা গ্যাস নিচ্ছেন তারা বলছেন যে এই লাইনে দাঁড়ানোর ব্যাপারটা আসলে কমেছে কিছুটা, কিন্তু এই যে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে তারা এই একদম পুরোপুরি গ্যাসটা তুলতে পারছে না, যে কারণে তাদের একাধিকবার আসলে গ্যাস নিতে হচ্ছে, ট্যাঙ্কি আসলে পূরণ হচ্ছে না। আর যারা গ্যাস দিচ্ছে তারা বলছে যে আসলে এই যে সমস্যাটা, এটি আসলে লাইনে গ্যাস কম থাকার কারণে এই চাপের এই সংকটটি চলছে। এবং যেটি আমরা এখানে দেখলাম যে এই 100 কিলো প্যাসকেল গ্যাসের যে একটি পরিমাপ আছে বার, প্রতিটি যে পাম্পে আমরা দেখেছি যে এই পাম্পগুলোর এই মেশিনগুলোতে 160 থেকে 190 এর মধ্যেই, এই 160 থেকে 190 এই বারের মধ্যেই এই গ্যাসের চাপগুলো কিন্তু এখানে থাকছে। তো এই সমস্যাটি আসলে কতদিন ধরে এই ব্যাপারে এই পাম্প সংশ্লিষ্ট তারা আমাদেরকে দুই ধরনের বক্তব্য দিচ্ছে। কেউ বলছে যে এটি আসলে শীতকাল শুরু হওয়ার পর থেকেই এমন পরিস্থিতি শুরু হয়েছে, আবার অন্য যে পাম্পগুলোর যারা সংশ্লিষ্ট তারা আমাকে এটি বলছে যে এটি 2-1 দিন ধরে চলছে। এবং এই বক্তব্যের সঙ্গে কিন্তু এই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির যে টার্মিনালটি মেরামত হচ্ছে সেটির ব্যাপারটি কিন্তু মিলে যাচ্ছে, কারণ এই তিতাস গ্যাস সরবরাহ যে কোম্পানি তিতাস গ্যাস, এর ব্যবস্থাপনা পরিচালক মিস্টার পারভেজ, উনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আগামীকাল এই এক্সিলারেট এনার্জির যে টার্মিনালটি মেরামত হচ্ছে সেটি আগামীকাল খুলে দেওয়া হবে, তখন হয়তো এই গ্যাসের সংকট কিছুটা কিন্তু কমবে। জানিয়ে রাখি যে এই 1 সপ্তাহের ব্যবধানে এই মার্কিন কোম্পানির এই যে টার্মিনালটি, এলএনজি টার্মিনাল, এটি কিন্তু 2 বার এই মেরামতে যাচ্ছে। এটি বারবার কেন মেরামত হচ্ছে এবং এই কারণে এই যে গ্যাস সরবরাহের যে সংকটটা তৈরি হচ্ছে এই বিভিন্ন শহরে বা যারা গ্যাস ব্যবহার করে তারা এটি কিন্তু এখন নতুন করে ভাবাচ্ছে। কারণ যে এটি কিন্তু এই গেল আজ সোমবার এই দুপুর 12টা থেকে কিন্তু চালু হওয়ার কথা ছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যে 72 ঘন্টা পর আজকে যে চালু হওয়ার কথা ছিল সেটি কিন্তু চালু করতে পারছে না, এটি আগামীকাল থেকে চালু হবে, তারপর হয়তো আস্তে আস্তে এই গ্যাস সরবরাহের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তো এই ছিল নাফি, তেজগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ। রাজধানীর গ্যাস সংকটের সময়টায় পাম্পগুলোর অবস্থা জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আছার লিমন। দেশের বাইরের প্রসঙ্গ, সান্তা আনা বাতাসে 6 দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। এতে প্রাণহানি বেড়ে 24 জনে দাঁড়িয়েছে, এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না 16 বাসিন্দাকে। রোববার 2টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস অ্যাঞ্জেলেসের ইটনহার্স্ট এবং প্যালিসার্ডসের 3টি দাবানল নেভাতে রীতিমতো যুদ্ধ চলছে। দাবানলের লেলিহান শিখা নিয়ন্ত্রণে মাঠে থাকা 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে 900-রও বেশি বন্দীকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আগুন নেভানোর জন্য ঘন্টায় তাদের দেয়া হচ্ছে $1 করে। দিনে একজন বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন। এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনী 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় ইউক্রেনের উদ্ধারকারী দল প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে দাবানলের মধ্যে কারফিউ অমান্য, অগ্নিকাণ্ড, লুটপাট এবং মাদক সহ অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে লস অ্যাঞ্জেলেসের থেকে এখন পর্যন্ত 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে শেষ করছি এখন দুপুর, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই হত্যায় শেখ হাসিনা সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ডিজিটাল তথ্য প্রসিকিউশনের হাতে, যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে, সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। শেখ হাসিনার মামলায় যখন তথ্যপত্র আমি পাবো, সেই তথ্যপত্র যখন পিটিশন কোনো কিছু মুভ হবে ওনার নামেই হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতা মেনে নিয়েছে জনগণ, বিতর্কের সুযোগ নেই, রিট খারিজ করে হাইকোর্টের পর্যবেক্ষণ। চট্টগ্রামের আদালতে হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের পর 63 আইনজীবীর জামিন, বাদী পক্ষের অসন্তোষ।
এবং চট্টগ্রাম বন্দরে পড়ে আছে সাবেক এমপিদের ৪৫টি বিলাসবহুল গাড়ি। এ মাসে নিলাম অংশ নিতে পারবে যে কেউ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।